I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে হবে। আজকে কোনো সিনেমার রিভিউ, কোনো সিনেমার ট্রেলার রিভিউ, রিয়াকশন, কোনো গান ফান কিচ্ছু না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা বিষয়, আর সেই বিষয়টা হচ্ছে আরজি কর রেপ ইনসিডেন্টটা নিয়ে। তো এটা সম্বন্ধে আপনারা সবাই নিশ্চয়ই জানেন, কেন এটা নিয়ে প্রত্যেকটা নিউজ চ্যানেলে অনেক মহল গরম রয়েছে, সরগরম রয়েছে। সবাই এটাকে নিয়ে চর্চা করছে, সবাই এটাকে নিয়ে অনেকে প্রতিবাদ করছে, আপনারাও নিশ্চয়ই করছেন। তো যাই হোক, এই ইনসিডেন্টটা নিয়ে আমি আমার কিছু বক্তব্য এখানে পেশ করব। তো সব থেকে আগে ইনসিডেন্টটা সম্বন্ধে একটু বলে ফেলি, যারা জানেন না তাদের জন্য আবার আলাদা করে বলছি। তো একটা মেয়ে রয়েছে, একটা স্টুডেন্ট রয়েছে, একজন পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট আরজি কর মেডিকেল কলেজে। রয়েছেন না, ছিলেন মমিতা দেবনাথ বলে। তার বয়স 31 বছর। তো তার পোস্ট গ্র্যাজুয়েট পড়াশুনো চলছে। তো সেই অবস্থায় পেশেন্টদেরকে দেখভাল করতে হচ্ছে, ডাক্তারদের 36 ঘন্টা শিফটে কাজ করতে হচ্ছে, 36 আওয়ার্স শিফট, কোনো রেস্ট নেই, কোনো ব্রেক নেই। ওই অবস্থায় তাদেরকে কাজ করতে হচ্ছে, তাদেরকে পড়াশুনো চালিয়ে যেতে হচ্ছে, খুব প্রেশার তাদের উপরে। তো মানে একটা রাতের ঘটনা এটা। সে একটুখানি ক্লান্তি বোধ করছিল এই মেয়েটা। তখন সে সেমিনার হলে ওই অল্প সময়ের জন্য সে একটু ঘুমিয়ে নিচ্ছিল, একটু ক্লান্তি বোধ করছিল সেই মেয়েটা। তো ওই অবস্থায় ঠিক আছে, তাকে কতজন মিলে তাকে রেপ করে ফেলে, মানে তাকে রেপ করে, টর্চার করে, তারপর তাকে মেরে ফেলে। তো এই কেসটাকে ঠিক আছে, পুলিশ আর এই আরজি করের যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এরা সবাই মিলে এটাকে সুসাইড বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল শুরু থেকে, যে মেয়েটাকে কোনো রেপ টেপ করা হয়নি, মেয়েটা সুসাইড অ্যাটেম্প্ট করেছে। আর তাছাড়া সন্দীপ ঘোষের কিছু ডেরোগেটরি কমেন্টস এই মেয়েটাকে নিয়ে, মানে সন্দীপ ঘোষ যে আরজি কলের ডিন প্রিন্সিপাল, তিনি মানে এমন কিছু কমেন্টস করেছেন এই মেয়েটাকে নিয়ে, যে এই মেয়েটার একা একা সেমিনার হলে ঘুমানোর কি দরকার ছিল, মানে এমন সব আজে বাজে বক্তব্য। একা একা সেমিনার হলে কেন ঘুমাচ্ছে, এই মেয়েটা এখনও পড়াশোনা করছে কেন, মানে কি ধরনের এটা বক্তব্য আজকের দিনে। মানে সত্যি, মানে এই ইনসিডেন্টটা দেখে আমারও সত্যি মাঝে মাঝে মনে হয় যে এটা কোন দেশে বাস করছি আমরা। তবে একবার একটু খোলা মাথায় ভেবে দেখুন, এই ইনসিডেন্টটা কিন্তু প্রথমবার নয় যে হচ্ছে, এরকম কত ইনসিডেন্ট আমাদের পুরো দেশ জুড়ে হয়েছে। আর আজকেই আবার একটা নিউজ চ্যানেল আমি দেখছি, উত্তরাখণ্ডে একজন নার্স, ঠিক আছে, তাকেও রেপ করে মেরে ফেলা হয়। নৈনিতালের একটা বেসরকারি হাসপাতালের সে নার্স ছিলেন, ঠিক আছে, ওই নার্সের নামটা জানি না। তো আজকে খবরে দেখছি তাকে রেপ করে মেরে ফেলা হয়, আর তার লাশ আজকে 7 দিন পরে উদ্ধার হয়েছে তার লাশ। এটা উত্তরাখণ্ডের ঘটনা। তো ভাবুন, আরজি করে অলরেডি এরকম একটা কেস চলছে, তারপরে উত্তরাখণ্ডে আজকে একটা নার্স 7 দিন আগে তাকে মেরে ফেলা হয়েছে রেপ করে, এখন 7 দিন পরে তার বডি ডিসকভার হচ্ছে। তো ভাবুন আমাদের দেশ জুড়ে কি চলছে। তো ফিরে আসছি আরজি করের ইনসিডেন্টেই। তো মানে সন্দীপ ঘোষ আরজি করের যে প্রিন্সিপাল, একে নিয়ে না অনেক গল্প আছে, ঠিক আছে। এই কখনো আরজি করে ট্রান্সফার হয়, কখনো ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার হয়, কিন্তু যেখানেই ট্রান্সফার হয়েছে সেখানে দাঙ্গা বেঁধেছে। মানে এই প্রিন্সিপাল যে কলেজে এসছে, প্রত্যেকটাতে দাঙ্গা বাঁধিয়েছে। মানে আরজি করো প্রচুর দাঙ্গা বেঁধেছে এর আন্ডারে। মানে নিজের অফিসে, ঠিক আছে, মানে নিজের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইউজ করে অফিসে তালা লাগিয়ে কিন্তু অনেক নতুন প্রিন্সিপালসদেরকে ডিউটি জয়েন করতে দেয়নি। একদিনের মধ্যে, ঠিক আছে, তাদেরকে আবার মানে সরিয়ে দিয়ে সে আরজি করে আবার সে প্রিন্সিপাল হয়ে গেল, মানে সে রিইনস্টেট হয়ে গেল 1-2 দিনের মধ্যে। আর সে নিজে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে ছাত্রছাত্রীদেরকে না মানে এক অন্যের বিরুদ্ধে বিষিয়ে দিয়ে এমন একটা মহল তৈরি করেছিল, যে কোনো নতুন প্রিন্সিপাল যে যাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে তার জায়গায়, সে চার্জ নিতেই পারেনি। সে যখন চার্জ নিতে এলো, তাকে অফিসের ভিতর ঢুকতে দেওয়া হয়নি, কারণ অফিসের বাইরে তখন তালা লাগানো, আর এই ছাত্রছাত্রীগুলো হাঙ্গামা করছে। আর সেই ছাত্রছাত্রীগুলোই এই সন্দীপ ঘোষের আন্ডারে, সন্দীপ ঘোষের পাওয়ারের নেশায়, তার জন্য আন্দোলন করে বলছে যে আমাদের
সন্দীপ ঘোষকে আবার ফিরিয়ে আনা হোক। তো এরকম 2 থেকে 3 বার আরজি করে হয়ে গেছে, ন্যাশনাল মেডিকেল কলেজে হয়ে গেছে, মাঝখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও তাকে আর কি ট্রান্সফার করা হয়েছিল। তো এবারও আর কি তাকে আরজিকর মেডিকেল কলেজ থেকে আর কি তাকে তাড়িয়ে আবার ট্রান্সফার করা হচ্ছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। কিন্তু এইবারে কোনো ছাত্রছাত্রী কিন্তু তাকে আর অ্যাকসেপ্ট করলো না। এবার ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও ধর্ণা দিতে বসে গেল যে আমরা আরেকটা আরজি করের ইনসিডেন্ট চাই না, আমরা সন্দীপ ঘোষকে চাই না। এই কেস যখন হাইকোর্টে যায় তখন হাইকোর্ট নিজে, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, ঠিক আছে, যথেষ্ট মানে বাজেভাবে গালাগাল করে, মানে তীব্র সমালোচনা করে তাদেরকে এটা পরিষ্কার বলছে যে এরকম একটা লোককে আপনারা এত তাড়াতাড়ি রিইনস্টেট কী করে করছেন, তাকে এদিক ওদিক ট্রান্সফার কী করে করছেন, তাকে তো সাসপেন্ড করে দেওয়া উচিত। মানে যে হাইকোর্ট রীতিমতো অর্ডার পাস করেছে যে এই লোকটাকে যেন সাসপেন্ড করে রাখা হোক যতক্ষণ না এই ইনসিডেন্টটার ইনভেস্টিগেশন চলছে, যতক্ষণ না এটার ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে না, এই লোকটা যেন সাসপেন্ডেড থাকুক। মানে হাইকোর্ট মাঝখানে এসে এবারে আর কি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করিয়েছে। নাহলে এতদিন ধরে আমাদের সরকার কি করে এসছে। আর এই সন্দীপ ঘোষ কিন্তু টিএমসির সাথে আর কি সম্পর্কিত, মানে টিএমসিরই একটা খাস লোক। এতদিন তাদের পাওয়ার নিয়ে কিন্তু আমাদের ডক্টর ঘোষ যা তা পেরেছেন করেছেন, যা তা কমেন্ট করছেন। তার উপরে মেয়েটাকে সেমিনার হলে কে ঘুমাতে বলেছে, ও এই বয়সে কাজ করছে এখানেও। তো ভাই কী করবে? প্রত্যেকটা মেয়ে কি ঘরের ভিতরে বসে থাকবে আজকের দিনে? হ্যাঁ, এটা 1920-র দশক। মানে কি হচ্ছে এগুলো? উল্টো পাল্টা বক বক। একটা মেয়ে আপনার কলেজে রেপড হয়ে যায় আর আপনি তাকে সুসাইড কেস বলে চালিয়ে দিচ্ছেন। মানে পুলিশ অবধি কিছু করছে না, পুলিশ অবধি সুসাইড কেস বলে চালানোর চেষ্টা করছে। আর এমন কি ক্রাইম সিন, সে ক্রাইম সিনের থেকে জাস্ট 20 কিলোমিটার দূরে রেনোভেশন চালু হয়ে গেল। মানে ক্রাইম সিনটাকে যেভাবে মানে পসিবল কন্টামিনেট করার অনেক চেষ্টা হয়েছে। 1-2 দিন আগে আবার রাত্রে কটা গুন্ডা ঢুকেছে আরজিকর মেডিকেল কলেজে, তারা ক্রাইম সিনটাকে কন্টামিনেট করার চেষ্টা করেছে, সেখানে অনেক ভাঙচুর করেছে। তো সেই 15 জনকে আর কি আবার অ্যারেস্ট করা হয়েছে। তো মানে সব রকম চেষ্টা চলছে আসল কালপ্রিটসদের বাঁচানোর। হ্যাঁ, তবে একজন কালপ্রিট ধরা পড়েছে, তার আর কি হেডসেট ওই ক্রাইম সিনে পাওয়া গেছিলো। তো সেই কালপ্রিটের নাম হচ্ছে আর কি সঞ্জয় রয়। সঞ্জয় রয় আপনার নিশ্চয়ই জানেন, সিভিক ভলেন্টিয়ার। আর সে সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে, তার বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশনস রয়েছে, প্রচুর আর কি এরকম ক্রিমিনাল অ্যালিগেশনস রয়েছে। তার নিজের প্রেগনেন্ট স্ত্রীকে সে কীভাবে টর্চার করেছে, মেয়েদের পিছনে টোন টিটকিরি করা, মেয়েদের সাথে বাজে ব্যবহার করা, মানে মেয়েদের পিছনে ইফ টিজিং করা, সব কিছুর কেস অলরেডি এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চলছে। কিন্তু তাও সে ভোর রাত্রে আরজিকর মেডিকেল কলেজে কী করছিল? সে ওখানে এত ফ্রিতে এন্ট্রি কী করে পেয়ে যায়? সে তো সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের সম্বন্ধটা কি? সে একটা মামুলি সিভিক ভলেন্টিয়ার, সে ডাক্তার নয়, মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত নয়, সে আরজিকর মেডিকেল কলেজে এন্ট্রি কী করে পেয়ে যায়? তো প্রশ্ন প্রচুর জাগছে। মানে আমরা এটা বুঝতে পারছি যে শুরু থেকে মানে এটা পলিটিক্যাল কানেকশন রয়েছে, মানে যারা যারা আর কি কালপ্রিটস রয়েছেন, ঠিক আছে, তাদের সবারই পলিটিক্যাল কানেকশন রয়েছে। আর শুরু থেকে এই প্রিন্সিপাল, এই পুলিশ বা এই পলিটিক্যাল পার্টি, এই সরকার তাদেরকে শুরু থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। তো এই যে কেসটাকে প্রথমে সুসাইড বলে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, ঠিক আছে, অনেক ছাত্রছাত্রীদের এই আন্দোলন, তাদের হাঙ্গামার চাপে পোস্টমর্টেম করা হয়। আর পোস্টমর্টেমে পরিষ্কার বলা আছে যে এই মেয়েটাকে নৃশংসভাবে রেপ করা হয়েছে, তারপরে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে, তার কলারের বোন ভাঙা হয়েছে, তার গলার হাড় ভাঙা হয়েছে, তার চোখে চশমা ছিল, চশমার কাঁচ চোখের ভিতর ঢুকিয়ে দিয়েছে, চোখ থেকে রক্ত গড়াচ্ছে, তার যৌনাঙ্গ থেকে রক্ত গড়াচ্ছে, তার দুটো পা একেবারে চিড়ে খুঁড়ে আলাদা করে দেওয়া হয়েছে। মানে খুব বাজে অবস্থা, আর একদম মানে নগ্ন অবস্থা, ঠিক আছে। এমনকি এই যে রেপ ভিকটিম, তার মা বাবাকে 3-4 ঘন্টা ধরে মানে বাইরে দাঁড় করানো হয়েছে, তাকে ডেড বডিটা ঠিক করে দেখতে দেওয়া হয়নি। মানে নানান রকম মানে ঘটনা, নানান রকম আরও অ্যালিগেশনস রয়েছে।
তো মানে শুরু থেকেই আর কি সরকার কালপ্রিটসদের বাঁচানোর চেষ্টা করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তার উপরে আমাদের পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবী ব্যক্তিরা, টলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরও বাকি ফিল্ডের কিছু মহান বুদ্ধিজীবীরা, তারা কি বলছেন যে এই ঘটনাকে একটা অরাজনৈতিক রং দিয়ে দেখা উচিত, এই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে দেখা উচিত না, ঠিক আছে, এই ঘটনাকে একটা আনপলিটিক্যাল ওয়ে দিয়ে দেখা উচিত। আনপলিটিক্যাল ওয়ে, অরাজনৈতিক, এগুলো কি ভাই? ইয়ার কি হচ্ছে? শুরু থেকে শুরু থেকে ভাই পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে কালপ্রিটস থেকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। নাহলে একটা কথা এরা আমাকে প্রমাণ করে দেখাক, একটা কথা এরা আমাকে যুক্তি দিয়ে বলে মানে প্রমাণ করে দেখাক যে শুরু থেকে এই কেসটাকে একটা সুসাইড কেস বলে কেন ডিসমিস করা হচ্ছিল। পরিষ্কার এই মেয়েটার রেপ হয়েছে, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, এতগুলো ক্ষত বিক্ষত চিহ্ন রয়েছে, তাও এটাকে সুসাইড কেস বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন হচ্ছিল? যদি এটা পলিটিক্যাল ঘটনা না হয়ে থাকে, যদি এটাতে পলিটিক্যাল কানেকশন না থাকে, তারপরে আপনারা বলছেন যে এটাতে কোনো পলিটিক্যাল কানেকশন নেই, এটাকে একটা অরাজনৈতিক চোখ দিয়ে দেখা উচিত। কেন ভাই? আর আমরা খুব ভালো করে জানি যে আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রি কোন পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্সে চলছে, আপনারা সবাই জানেন। তো খুলেআম এখানে আমাদের বাংলা সরকার, পশ্চিমবঙ্গ সরকার, যিনি এখন পশ্চিমবাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে আজকাল খুব স্পন্সর করছেন, তো আমাদের পশ্চিম বাংলার যতগুলো অভিনেতা অভিনেত্রী সবাই মানে ওই সরকারের পোঁত চাটা সব মানুষজন, এরা বড় বড় ভাষণ দিচ্ছে, লেকচার দিচ্ছে। এবার আমি শুধু দেখতে চাই যে ফেমিনিজমটা কোথায় যায়। যে আজকের দিনে যে অনেক মহিলারা, ঠিক আছে, অনেক সুডো ফেমিনিস্টরা খুব ফেমিনিজম নিয়ে বক বক করে, আজকের দিনে তারা কোথায়? হ্যাঁ, কিছু মহিলারা অবশ্যই সেটাকে নিয়ে প্রতিবাদ করেছেন, আর যারা প্রতিবাদ করেছেন তাদেরকে আমি অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের আমি আমি তাদের রেসপেক্ট করি যে আপনারা খুব ভালো কাজ করছেন, আপনারা এভাবে প্রতিবাদ চালিয়ে যান, আপনাদের প্রতিবাদের খুব দরকার আছে। আর কিছু সুডো ফেমিনিস্টরা, ঠিক আছে, তারা কোথায়? কথায় কথায় ফেমিনিজম চালিয়ে যান, তো এই বেলায় আপনাদের ফেমিনিজমটা কোথায় যাচ্ছে? মানে ওয়্যার ইজ ইয়োর ফেমিনিজম নাও? হ্যাঁ, একটা নিরীহ মহিলা, একটা নিরীহ মেয়ে, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, সে রেপড হয়ে গেল, ফেমিনিজম কোথায়? এদিক ওদিক ফেমিনিজম নিয়ে বক বক করতে, উল্টো পাল্টা মানে বার করতে আপনাদের মানে কোনো বায়না লাগে না। এখানে মানে আপনারা কোথায় কোথায় ভাই এরা? তার উপরে বলছেন এটাকে আনপলিটিক্যাল ওয়ে দিয়ে দেখুন। বাহ, চমৎকার! একটা দারুণ সমাজে বাস করছি যেখানে কারোর প্রোটেকশনে কোনো গ্যারেন্টি নেই। আর একটা সরকারি একটা মেডিকেল কলেজে স্টুডেন্টসরা জানে না যে তাদের ভবিষ্যৎ কী। আর এই আরজিকর মেডিকেল কলেজ থেকে কিন্তু আমার মা বাবা গ্র্যাজুয়েট হয়েছেন, আমার নিজের মা বাবা, তারাও ডাক্তার, তারা কিন্তু এই কলেজ থেকেই গ্র্যাজুয়েট হয়েছেন। আর আজকের দিনে এই কলেজে এই ধরনের সব ঘটনা ঘটছে, মানে মহিলারা সুরক্ষিত নয়। আর আমাদের পশ্চিমবঙ্গে মহিলারা সত্যিই আর সুরক্ষিত নয়, কেননা এই ইলেকশনের আগে সন্দেশখালিতে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো ভাবুন, আমাদের এই পশ্চিমবঙ্গেই মহিলারা সুরক্ষিত না, বাকি জায়গার কথা বলছিই না, আমাদের পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা নিয়ে কি করছে? তারা কি আদৌ কিছু করছে? আমার তো মনে হচ্ছে না যে তারা কিছু করার চেষ্টা করছে বলে। তারাই তো মানে ভিকটিমসগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। তারা এতদিন ধরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এই ডক্টর সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? 2 থেকে 3 বার তাকে এখান থেকে ট্রান্সফার করার চেষ্টা হয়েছিল, তখন সে নিজের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে সে নিজের ট্রান্সফার কী করে থামিয়ে নিল। তো সরকার তাকে বারবার বাঁচাচ্ছিল কেন? তখন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আর তাছাড়া এইসব গুন্ডাদেরকে ভোর রাত্রে কলেজের ভিতরে ঢুকতে দেওয়ার সাহসটা কে করে? সাহস কী করে হয় এদের যে একটা মেডিকেল কলেজে তারা ঢুকে যাচ্ছে, যেখানে সেখানে তারা যে কোনো মেয়েকে পেয়ে যাচ্ছে রেপ করার জন্য, যাকে তাকে পাচ্ছে মেরে ফেলছে, রেপ করে দিচ্ছে, কোনো সিকিউরিটি নেই, কোনো সিস্টেম নেই। একটা সরকারি নাম করা একটা মেডিকেল কলেজ,
যেখানে ঠোকার জন্য প্রতিটা ছাত্রছাত্রীকে অনেক পড়াশুনো করতে হচ্ছে, দিন ভোর রাত ভোর জেগে মানে তাদের খাটতে হচ্ছে। এত খাটনি খেটে মানে এন্ট্রেন্স এক্সাম ক্লিয়ার করে তারা অনেক কষ্ট করে এখানে অ্যাডমিশন পাচ্ছে। তারা সেখানে কোথায় বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, সেখানে এত বড় বড় গুন্ডাদের ঢুকিয়ে তাদের স্বপ্নের সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে, তাদের স্বপ্ন ভঙ্গ করে দেওয়া হচ্ছে। আজকে এই ছাত্রছাত্রীরা জানেই না যে তাদের ভবিষ্যৎটা কী। আজকে তারা সবাই আন্দোলন করতে নেমেছে। আজকে তাদের কাছে কোনো উপায় নেই, আজকে তাদের সব কাজ ফেলে রেখে আন্দোলন করতে হচ্ছে। তো এগুলোর জন্য শুধু এই রেপিস্টরা দায়ী নয়, দায়ী কিন্তু পশ্চিমবঙ্গের সরকারও। বিকজ এই পশ্চিমবঙ্গের সরকার এই সমস্ত রেপিস্টদেরকে, এই সমস্ত মানে কালপ্রিটসদেরকে অনেক বেশি মাথায় তুলে রেখেছে। মানে রোজ দিন ভোর রাত ভোর তাদেরকে অনেক সেবা খাতির করছে, তাদের যত্ন করছে, কিন্তু ভিকটিমসদের কথা তারা একটিবারও ভাবছে না। তাদের কাছে তাদের গদি, তাদের চেয়ার, তাদের মানে হিন্দিতে বলে না কুর্সি, তাদের গদি, তাদের চেয়ার, তাদের পদ, এগুলো তাদের কাছে বেশি প্রিয়। এই নিরীহ মেয়েদের জীবনটা তাদের কাছে প্রিয় নয়। বড় বড় বক্তৃতা দিচ্ছেন, আর আমাদের দিদি উনি এখন অন্য পার্টির ঘাড়ে দোষ চাপাচ্ছেন। মানে এই পলিটিশিয়ানসরা তারা তো কোনো ব্যবস্থা নিচ্ছেই না, উল্টে তারা খালি নিজেদের পলিটিক্স করছে যে এই পলিটিক্যাল পার্টির এ দায়ী, ও পার্টির ও দায়ী। আরে আপনারা কবে দায় নেবেন? সরকার তো আপনারা চালাচ্ছেন, তো এটা তো আপনাদের দায় না। এই সন্দীপ রায়, সন্দীপ ঘোষ, ও তো আপনাদের লোক। আর এই সঞ্জয় রয়, উনিও, এই মহাব্যক্তিও কিন্তু আপনাদেরই লোক ছিল। আপনাদের সাপোর্ট নিয়ে সে যখন তখন যে কোনো মহিলাকে সে টর্চার করেছে, তাকে রেপ করেছে, তার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করেছে, তার বিরুদ্ধে মাল্টিপল কেসেস রয়েছে, কিন্তু তাও সে সিভিক ভলেন্টিয়ারগিরি করে বেড়ায়। আর সে হঠাৎ যখন তখন ইচ্ছে রাত্রেবেলা সে আরজিকর মেডিকেল কলেজে ঢুকে পড়ছে। এখন চাই না অন্য কোনো সরকারি মেডিকেল কলেজেও সে ঢুকে হয়তো এই ধরনের কাণ্ড কারখানা সে বাঁধিয়েছে, বলা যায় না এখন সে কি করেছে বা কি না করেছে। তো এখন এই নিয়ে তো মহল যথেষ্ট সরগরম রয়েছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে আদৌ জাস্টিসটা সার্ভ হবে তো, আদৌ ন্যায় হবে তো। মানে আমরা যে ন্যায় পাবো, এই মেয়েটার পরিবার যে ন্যায় পাবে, তার কোনো গ্যারেন্টি নেই আজকের দিনে। তার সত্যি বলতে কোনো গ্যারেন্টি নেই। মানে এখনও এই কালপ্রিটসরা যারা গ্যাং রেপ করেছে, তারা এখনও এই সমাজে তারা খুলেআম বুক চিতি চিতে ঘুরে বেড়াচ্ছে। এখনও তাদের কোনো খোঁজ খবর নেই, তাদের খোঁজ খবর এখনও পাওয়া যায়নি যে তারা কারা। শুধু একজন ধরা পড়েছে, বাকিজন ধরা পড়েনি। মানে কি চলছে এটা? ইনভেস্টিগেশন নামে এগুলো কি চলছে? এই সবে কেসটা এখন সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়েছে। মানে হাইকোর্ট সবে সন্দীপ ঘোষের আর কি রিইনস্টেটমেন্টকে আর কি ক্যান্সেল করে দিয়ে তাকে সাসপেন্ড করিয়েছে। কিন্তু এখন দেখার বিষয় যে আসল কালপ্রিটসরা শাস্তি পায় কি না। নির্ভয়া যে কাণ্ড হয়েছিল 2012-তে, সে রেপিস্টগুলোকে শাস্তি দিতে 7 বছর সময় লেগে গেছে। 7 বছর। এতদিন ধরে সে রেপিস্টরা জাস্টিফিকেশন দিচ্ছে যে এই মেয়েটা কী ধরনের জামা কাপড় পরেছে, রাত্রেবেলা তাকে কে ঘুরে বেড়াতে বলেছে, মেয়েটা জামা কাপড় ওইভাবে তাকে কে পরতে বলেছে, কে হ্যান করতে বলেছে, ত্যান করতে বলেছে, উল্টো পাল্টা সব কথাবার্তা। এত মানে কি বলবো, এত সেক্সিস্ট একটা মেন্টালিটি, এত সেক্সিস্ট মেন্টালিটি, মানে কিচ্ছু বলার নেই। টক্সিক ম্যাসকুলিনিটি বাস করছে আমাদের সমাজে। টক্সিক ম্যাসকুলিনিটি একটা এত বড় একটা সেক্সিস্ট মেন্টালিটি। মানে মেয়েরা কি জামা কাপড় পরবে কি পরবে না, সেগুলো ছেলেরা বসে ঠিক করবে? আপনারা মেয়েদেরকে ভালো চোখে দেখতে শেখেননি, তো তার জন্য কি ওই মেয়েরা দায়ী? মেয়েদেরকে ভালো চোখে দেখতে শিখুন। আর এই সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এইসব রেপিস্টদেরকে বা মলেস্টার্সদেরকে সাপোর্ট করে বেড়াচ্ছে। আর এই টক্সিসিজমকে তারা তারা সমর্থন করছে যে না, ছেলেরা কিছু ভুল কাজ করছে না, সমস্ত দোষ শুধু মেয়েদের। মেয়েরা কেন রাত্রেবেলা ঘুরবে, মেয়েরা কেন বাইরে কাজ করবে, মেয়েরা কেন বাড়িতে ঝাঁট দেবে না, মেয়েরা কেন বাড়িতে রসুই ঘরে মানে রান্নাঘরে পড়ে থাকবে না। এখনও এই মেন্টালিটি কিন্তু আমাদের সমাজে রয়েছে।
মানে মেয়েদেরকে স্বাধীনতা হয়তো দিয়ে দিয়েছে আজকের সমাজ, কিন্তু স্বাধীনতা দিলেও তাদেরকে এখনও খারাপ চোখে দেখে। তো আমাদের সমাজে, ঠিক আছে, এই ভাবনা চিন্তাটা, এই দৃষ্টিকোণটা না বদলানো উচিত। তো আমাদের সমাজে যতক্ষণ এই ভাবনা চিন্তা, এই দৃষ্টিকোণটা বদলাবে না, ততক্ষণ কিন্তু মেয়েরা কখনোই সেফ ফিল করবে না। মানে আমাদের ভারতে মেয়েরা যেখানেই ঘুরুক সেখানেই মেয়েরা রেপড হবে। মানে মেয়েরা সবসময় আজকে চিন্তিত হয়ে রয়েছে যে তাদের ধর্ষণ হবে না তো, তাদের পিছনে কোনো ছেলে মেয়ে টিটকিরি মারবে না তো। আজকে দিনে মেয়েরা যথেষ্ট ভয় আতঙ্কে বাস করছে, আর এটার জন্য সমাজ দায়ী। কেননা এই সমাজ এখনও আর কি মানধাতা আমলের ভাবনা চিন্তা নিয়ে পড়ে আছে যে মেয়েরা কেন কাজ করবে, এই বয়সে মেয়েরা পড়াশুনো কেন করবে, মেয়েদেরকে বিয়ে দিয়ে ঘরে বসিয়ে দেয়। মানে মেয়েদেরকে কোথায় নিজের পায়ে দাঁড়াতে দেবে, কোথায় মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়ে চাকরি করবে, ব্যবসা করবে বা অন্য কিছু কাজ করবে। আজকের দিনেও কিন্তু মেয়েদেরকে এই সব কিছুতে বাধা দেওয়া হচ্ছে। গ্রামে গঞ্জে তো আরও বাজে অবস্থা, শহরেও কিন্তু মেয়েরা সেফ না, ওখানেও মেয়েদেরকে কিন্তু ওদের বাড়ির লোকেরা বাধা দিচ্ছে। তো এইসব বাড়ির লোকেদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে, দয়া করে না আপনাদের নিজেদের মেয়েকে না বাড়িতে বসিয়ে রাখবেন না, বাঁধিয়ে রাখবেন না। তাকে বাড়ি থেকে বাইরে বেরোতে দিন, তাকে এমন যোগ্য করুন যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে, যাতে সে অন্যের উপর নির্ভর করে না চলে। আর তার এই বিয়ে থাকে বেশি ইম্পর্টেন্স না দিয়ে তার পায়ে দাঁড়ানো, সেটাকে ইম্পর্টেন্স দিন। বেটি বাঁচাও বেটি পড়াও, এই লাইনটা তো আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন। কিন্তু এই কাজটা কি আদৌ হচ্ছে? এই কাজটা কি আদৌ আমাদের সমাজ করছে? এখনও কিন্তু তা করছে না। মেয়েদেরকে এখনও বাড়িতে বসিয়ে রেখেছে, আর সমস্ত দোষ মেয়েদের নামে লাগানো হচ্ছে যে মেয়েরা এভাবে জামাকাপড় পরছে, ওইভাবে জামাকাপড় পরছে। আরে ভাই, আপনাদের ভাবনা চিন্তাটা একটু বদলানো উচিত। মেয়েরা যাই পড়ুক, আপনারা কি তাকে ধাওয়া করতে চলে যাবেন? শুধু শুধু তার পিছু করবেন, আর তাকে আপনি যখন তখন ধর্ষণ করবেন, যখন তখন তার শ্লীলতাহানি করবেন? আপনাদেরকে অধিকারটা কারা দিয়েছে? যে আপনাকে জন্ম দিয়েছে, আপনার মা, তিনি কি মহিলা নন? আপনার বোন, সে কি মহিলা নয়? আপনার স্ত্রী, সে কি মহিলা নয়? তাহলে সব বাইরে মহিলার উপরে শেয়ালের মতো নজর দিচ্ছেন কেন? মানে এইসব কথা বলে আমি জানি কোনো লাভ নেই। মানে আমাদের সমাজ মানে পরিবর্তিত হতে চায় না, পরিবর্তন আমাদের সমাজ হয়তো চায় না। আমাদের সমাজে এখনও কিছু লোক এমন রয়েছে যারা এখনও মেয়েদেরকে ওই নজরে দেখে, এখনও তারা এই ধরনের আজে বাজে কথাবার্তা, আজে বাজে বায়না দিয়ে যাচ্ছে। এই জন্য আরজি কর মেডিকেল কলেজে সে প্রিন্সিপাল আপনি দেখে নিন, বা এই কালপ্রিট বা যতগুলো রেপিস্ট রয়েছে তাদের দেখে নিন। আর এটা কোনো গ্যারেন্টি নেই যে এটার পরে আর কোনো দিন কোনো রেপ হবে না, এটা পরেও নিশ্চয়ই আরও এরকম ইনসিডেন্টস ধরা পড়বে। এই তো আজকে বললাম উত্তরাখণ্ডে একটা একটা নার্স, একটা মহিলা নার্স, তার লাশ 7 দিন পরে পাওয়া যাচ্ছে। সে নৈনিতালে একটা বেসরকারি হসপিটালে আর কি সে কাজ করত, তার লাশ 7 দিন পরে পাওয়া যাচ্ছে। তো ভাবুন, উত্তরাখণ্ডেও এই ঘটনা হচ্ছে, পুরো ভারতবর্ষে মানে কি অবস্থা। মানে এরকম চলতে থাকলে সত্যি সমাজের সত্যি কোনো উন্নতি হবে না। আর মেয়েদের দিকে এরকম বাজে নজর দেওয়া বন্ধ করুন। আর সমাজকে যদি এগোতে হয়, তাহলে ছেলের সঙ্গে মেয়েকেও কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে দিতে হবে। মেয়েদের জন্য সমান সুযোগটা তৈরি করতে হবে। মেয়েদেরকে যদি সারাক্ষণ বাড়িতে বসিয়ে রাখা হয়, তাদেরকে যদি বাইরে কাজ করতে না দেওয়া হয়, তাহলে কোনোদিন সমাজ এগোবে না। ছেলেরা যদি রাত্রেবেলা বাইরে বেরোয় তখন কারো কোনো আপত্তি নেই, কিন্তু যখন একটা মেয়ে রাত্রে বাইরে বেরোয় তখন সবার আপত্তি। তো এই ভাবনা চিন্তার আমি সম্পূর্ণ বিরুদ্ধে আছি। আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা এই ভাবনা চিন্তাকে সমর্থন করেন যে না, মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়। তাদেরকে বলে রাখছি, ঠিক আছে, আপনার মেয়েকে নিজেদের পায়ে দাঁড়াতে শেখান। কতদিন ধরে আপনাদের মেয়েকে বাড়িতে বসিয়ে রাখবেন? আর কতদিন ধরে খালি মেয়েদেরকে খালি বিয়ে বিয়ে বলে মাথা খারাপ করবেন? ওদের বিয়ে করাটা এত জরুরি, নাকি ওদের পায়ে দাঁড়ানোটা আগে জরুরি? মানে এই ধরনের প্রশ্নের আর কি উত্তর সমাজকেই খুঁজতে হবে।
আমার এখানে কিছু বলে কোনো লাভ নেই। আমি একজন মামুলি একটা মানুষ, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার মাধ্যমে আমি শুধু একটা মেসেজ ছড়াতে পারি, একটা বার্তা আমি দিতে পারি। কিন্তু সেই বার্তা তখনই কাজে আসবে যখন সমাজ আর কি এই বার্তাটাকে সিরিয়াসলি নেবে। আমি বলছি না যে আমার বলার পরেই সমাজ এটাকে সিরিয়াসলি নেবে বলে, কেননা সমাজকে এই ব্যাপারটা নিজের থেকে বুঝতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মেয়েদেরকে যাতে সেফ ফিল করাতে পারি এমন একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। আর তৃতীয়ত, এইসব যত অপরাধীরা, ঠিক আছে, বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যেন মানে দেরি না করে তাদেরকে যেন ফাটাফাট অ্যারেস্ট করা হোক, তাদেরকে ফাটাফাট অ্যারেস্ট করা হোক। আর ওই মেয়েটার পরিবারের সঙ্গে যেন ন্যায় করা হয়। তারা এখনও ন্যায় পাওয়ার জন্য বাইরে ধর্ণা দিয়ে বসে আছে। ওই মেয়েটার মা বাবার কথা আপনারা ভেবে দেখুন। আর পশ্চিমবঙ্গ সরকারকে আমি একটা অনুরোধ করছি, দয়া করে এসব কালপ্রিটসদেরকে বাঁচানো বন্ধ করে তাদেরকে পুলিশের হাতে তুলুন। তাদেরকে তাদের কঠিনতম শাস্তি যেন দেওয়া হয়, মানে তারা যে কাণ্ড করেছে তাদেরকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয়। আর পশ্চিমবঙ্গ সরকারকে আমি রিকোয়েস্ট করছি, দয়া করে আপনাদের রাজনীতি বন্ধ করে এসব কালপ্রিটসদেরকে ধরান, দয়া করে এসব কালপ্রিটসদেরকে সামনে আনুন, ওদেরকে না বাঁচিয়ে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করুন, অবশ্যই শেয়ার করুন, যাতে আমার বার্তা আরও অনেক লোকের কাছে পৌঁছায়। তো আজকের দিনে টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।